হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব 2017 সালে যে এক্সামটি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কেমিস্ট্রি এক্সামের এমসিকিউ যে প্রবলেমগুলি এসেছিল, অর্থাৎ 14টা এমসিকিউ প্রবলেম ছিল, সেই 14টি এমসিকিউ প্রবলেম আজ আলোচনা করব। প্রথম যে এমসিকিউ প্রবলেমটি রয়েছে সেটি হলো প্রদত্ত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী ক্লাস। সমযোজী ক্লাস মানে ক্লাসের মধ্যে যে সমস্ত ল্যাটিস পয়েন্ট রয়েছে সেই ল্যাটিস পয়েন্টগুলি বা অ্যাটমগুলি বা পরমাণুগুলি তাদের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে। তো এইগুলিকে বলা হয় সমযোজী ক্লাস। তো সমযোজী ক্লাস বলতে বোঝায় ল্যাটিস যে বিন্দু রয়েছে বা ল্যাটিস বিন্দু যেটা সূচিত করা হয় অ্যাটমগুলো, সেই অ্যাটমগুলির মধ্যে সমযোজী বন্ধন থাকবে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড কখনো হবে না, সোডিয়াম প্লাস এবং সেল মাইনাস, এটা আয়নিক ক্লাস। তো অপশন বি কোয়ার্টজ হবে। কোয়ার্টজ হচ্ছে এখানে রাইট আনসার। তারপরে দুইটা জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট এর এক মোলার চলিত দ্রবণে পৃথকভাবে সম্পূর্ণরূপে তড়িৎ বিশ্লেষণ করলে প্রয়োজনীয় তড়িতের পরিমাণের অনুপাত কত? তো এখানে প্রয়োজনীয় অনুপাত এখানে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে এখানে বের করবে। নাম্বার 2, তো আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল টু ই ইন্টু কিউ বাই এফ। তাহলে কিউটা বের করতে হবে। কিউ সমান ডাব্লিউ এফ বাই ই, রাইট। আবার ই সমান আমরা জানি কত ভর নেওয়া হয়েছে, অর্থাৎ তার আণবিক ভর এবং তার চার্জ, তাই না? তাহলে এখানে ইটা অর্থাৎ কিউ ইনভার্সিয়াল প্রপোর্শনাল ই। তো জিঙ্ক সালফেটের ক্ষেত্রে আমরা জানি Zn2+, তাহলে ই আসবে কত 1 মোল বাই 2 চার্জ। Al3+ ক্ষেত্রে Al3+ আসবে ই ইজ ইকাল টু 1/3। আর রয়েছে সিলভার ক্ষেত্রে ই এর মানটা আসবে 1/1। তাহলে কিউ অফ Zn2+ ইজ টু কিউ অফ Al3+ ইজ টু কিউ অফ সিলভার প্লাস। Zn কত? Zn দেখো, Zn কত আসবে? ইনভার্সিয়াল প্রপোর্শনাল মানে 1/1/2 ইজ টু 1/1/3 ইজ টু 1/1/1। দেখো ই এর মানটা বসাচ্ছি আমরা, তাহলে 2 ইজ টু 3 ইজ টু 1। এই অপশানটি এখানে রাইট হবে। 2 ইজ টু 3 ইজ টু 1, অপশান ডি এরটা এখানে রাইট। তারপরে প্রশ্ন রয়েছে যে পদ্ধতিতে ফটকিরি ঘোলাটে জলের পরিশোধন করে তা হলো তঞ্চন প্রক্রিয়া। অপশান সি। অক্সিজেন ও পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কী হবে? পটাশিয়াম সুপার অক্সাইড। অপশান সি KO2। প্রদত্ত পারমাণবিক সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি ল্যান্থানাইট মৌলের পারমাণবিক সংখ্যা? 58 রাইট আনসার। ট্রেট্রামিন, ক্লোরিডো, নাইট্রিটো, কোবাল্ট নাইট্রেট জলে দ্রবীভূত করলে এক অণু থেকে কতগুলি আয়ন পাওয়া যাবে? তাহলে দেখো এইটা ট্রেট্রামিন, ক্লোরিডো, নাইট্রিটো, কোবাল্ট। তাহলে কোবাল্টের সঙ্গে 4টে অ্যামিন রয়েছে, ক্লোরিডো আর নাইট্রিটো N2 এটা রয়েছে। এখানে 3 বলেছে, তাহলে এটা যখন ক্লোরিডো -1 আর নাইট্রিটো -1, তাহলে 3 - 2, তাহলে 1 থাকবে, +1 +1কে নিউট্রাল করার জন্য একটা নাইট্রেট প্রয়োজন আছে। তাহলে এইটাকে জলীয় দ্রবণে যদি আমরা বিয়োজন করি তাহলে 2টি আয়ন পাওয়া যাবে, এই কোবাল্ট NH3 Cl NO2 প্লাস আর N3 মাইনাস, তাহলে 2টি আয়ন পাওয়া যাবে। তাহলে এখানে রাইট আনসার আসবে 2। এরপরে রয়েছে 7 নম্বর প্রশ্নটা। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে SN1 SN1 কৌশলে দ্রাবক বিশ্লেষিত হয়? অপশান ডি। কারণ দেখো SN1 মানে সবসময় ভাববে যে ক্যাটন উৎপন্ন হবে আর সেই ক্যাটনটা স্টেবিলিটি পাবে বাই রেজোনেন্স এফেক্ট অথবা ইন্ডাকটিভ এফেক্ট। তো এখানে CH3 বন্ড, অপশান ডি এরটা দেখো, CH3 বন্ড CH3 আছে। এখান থেকে Cl যদি লিভ করে তাহলে যে ক্যাটনটা উৎপন্ন হবে CH3 বন্ড CH3, এখানে যে ক্যাটন পাবে সেই ক্যাটনটা 3টি প্লাস আই এফেক্টের দ্বারা স্টেবিলিটি পাবে। তাহলে 3টি প্লাস আই এফেক্টের দ্বারা স্টেবিলিটি পেলে অপশান ডি এরটা সব থেকে সহজে SN1 বিক্রিয়া দেখাবে।
তাহলে ডি এর অপশানটা এখানে রাইট। তারপরে প্রশ্ন রয়েছে ফেনলের সঙ্গে বা ফেনলকে কার্বন টেট্রাক্লোরাইড ও সোডিয়াম হাইড্রক্সাইড সহযোগিতা করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? তো উৎপন্ন হবে স্যালিসাইলিক অ্যাসিড। অর্থাৎ ফেনলকে মানে এই যে ফেনল কম্পাউন্ড রয়েছে, এই ফেনল কম্পাউন্ড তার সঙ্গে CCl4 এবং সোডিয়াম হাইড্রক্সাইড সহযোগে রিয়াকশন করতে হবে, তাহলে উৎপন্ন হবে স্যালিসাইলিক অ্যাসিড, অপশান এ। তারপরে আম্লিক মাধ্যমে অ্যাসিটোফেনের সঙ্গে ব্রোমিন রিয়াকশন করলে কি পাওয়া যাবে? এইটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অ্যাসিডোফেনন একটু বুঝতে হবে প্রশ্নটাকে। অ্যাসিডোফেনের সঙ্গে ব্রোমিন রিয়াকশন করতে হবে, Br2 আর হচ্ছে আম্লিক মাধ্যম মানে ধরো H+ রয়েছে, তাহলে প্রোডাক্ট কিন্তু পাওয়া যাবে এটা C+CH2Br। তো কেন এই প্রোডাক্ট পাওয়া যাবে? তাহলে দেখতে হবে কীভাবে রিয়াকশন হয়। তাহলে প্রথমত যে H+ দেওয়া হয়েছে, তাহলে এই পাই বন্ড দিয়ে প্রোটনকে গ্রহণ করবে, করলে OH উৎপন্ন হবে, এখানে পজিটিভ চার্জ আর এখানে CH2, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে ইনল ফর্ম তৈরি করবে। এবার ব্রোমিনেশন করবে, Br2 ডাবল বন্ডের সঙ্গে ব্রোমিনেশন ঘটে, তো এই অক্সিজেন লোড পেয়ার এখানে আসবে, Br কে অ্যাটাক করবে, এই বন্ডটা চলে যাবে, প্রোডাক্ট হবে এইটা। তো এইভাবে রিয়াকশন করে, অপশান সি এরটা রাইট। তারপরে 10 নম্বর প্রশ্নটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এখানে বলা হয়েছে পদার্থ কোনটি একটি অ্যামোনিয়াম লবণ নয়? দেখো অ্যামোনিয়াম লবণ বলেছে, তো অ্যামোনিয়াম লবণ মানে কি? ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, এদের কথা বলা হচ্ছে। অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ নাইট্রোজেনের সঙ্গে অ্যাটলিস্ট 1 হাইড্রোজেন থাকতে হবে, তবেই সেটা অ্যামোনিয়াম লবণ হবে। তাহলে দেখো অপশান ডি এরটা নাইট্রোজেনের সঙ্গে 4টি মিথাইল গ্রুপ আছে, কোনো রকমভাবে হাইড্রোজেন নেই, তাহলে অপশান ডি এরটা অ্যামোনিয়াম লবণ নয়। এই দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি? NH4Cl, এটা তো অ্যামোনিয়াম লবণ, তাহলে অ্যামোনিয়া কম্পাউন্ড, তাহলে ওখানে অ্যামোনিয়া নেই, তাহলে অ্যামোনিয়া থেকে আসতে হবে, তাহলে NH4Cl অর্থাৎ নাইট্রোজেনের সঙ্গে অ্যাটলিস্ট হাইড্রোজেন থাকতে হবে, তো সেক্ষেত্রে নেই, অর্থাৎ অপশান ডি এরটা এখানে অ্যামোনিয়াম লবণ নয়। তারপরে XI, কঠিন অবস্থায় অ্যানিলের গঠন নিম্নলিখিতের মধ্যে কোনটি? জুইটারান, অর্থাৎ অপশান বি। তারপরে রয়েছে 13টা, নিচের কোনটি একটি জৈব বিয়োজনক্ষম পলিমার? নাইলন 2, নাইলন 6। প্রদত্ত কোনটি খাদ্য সংরক্ষক নয়? কোনটা? সুক্রালোজ খাদ্য সংরক্ষক নয়। তারপরে প্রশ্ন রয়েছে একটি যৌগ এক্সের 0.2% দ্রবণ বিস্ফোরক বা অ্যান্টিসেপটিক এবং 1% ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হয়, নিচের কোনটি এক্স? তাহলে এক্স কোনটি হবে? এক্স হচ্ছে ফেনল। তারপরে 2 নম্বর দাগের প্রশ্ন, 4টি প্রশ্ন আছে 1 নম্বর করে। একটি ধাতব তারের মধ্য দিয়ে 19300 কুলম্ব তৈরি করলে তারটির মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে এইটা জানতে চেয়েছে। তাহলে 1 মোল ইলেকট্রন কতগুলি চার্জ বহন করে? তাহলে দেখো কীভাবে করব। ধরে নাও n সংখ্যক ইলেকট্রন, প্রতিটা ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19, সেটাই কত হবে? 19300। তাহলে n এর মানটা ক্যালকুলেট করতে হবে, 13300 বাই 1.6 10⁻⁻19। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 1.20 ইন্টু 10⁻24 এই মানটা আসবে। দেখো প্রতিটা ইলেকট্রনের চার্জ এইটা, ধরে নাও n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, তাহলে n ইন্টু ইলেকট্রন চার্জ সমান হবে 19300, তাহলে সেখান থেকে n এর মানটা বের করে নিতে হবে। এবার অথবা প্রশ্ন, নিচের অর্ধকোষ বিক্রিয়াটি যথাযথ নার্স্ট সমীকরণ লেখো। তাহলে যে সমীকরণ আছে MnO4- রয়েছে, 8H+ রয়েছে এবং 5 ইলেকট্রন,
এইটার সঙ্গে লিখতে হবে Mn2 প্লাস আর রয়েছে 4 ওয়াটার, এইটা। তাহলে লাস্টের সমীকরণ লেখো E সমান E নট মাইনাস 0.059 বাই 5 ইলেকট্রন লগ অফ Mn2 প্লাস আপন কত হবে MnO4 মাইনাস আর H প্লাস তার পাওয়ার 8। এইটা হচ্ছে লাস্টের সমীকরণ। কোন ঘটনার জন্য কালেডীয় কণাগুলি তৃতীয় পড়ে না? ব্রাউনীয় মোশনের জন্য কলেড কণাগুলি তৃতীয় পড়ে না। প্রদত্ত মৌলসমূহের পরমাণুগুলির মধ্যে কোনটির পরমাণু একই আকার বিশিষ্ট? জিরকনিয়াম, হ্যাফনিয়াম, প্রথম এবং শেষটি। K3FeCN6 এর পরমাণু ঘূর্ণন ভ্রামকের মান কত? তাহলে দেখো এই যে কমপ্লেক্সটা দেওয়া হয়েছে K3FeCN6, এখান থেকে পাওয়া যাবে 3K প্লাস FeCN6 3 মাইনাস। তো এই আয়রন 3 প্লাস রয়েছে, 3 প্লাসে ইলেকট্রন কনফিগারেশন 3d5 4s0। তো স্ট্রং ফিল্ড রয়েছে, স্ট্রং ফিল্ড করলে ইলেকট্রনগুলি পেয়ার অবস্থা থাকবে। তাই দেখো DO4কে 5টা ইলেকট্রন পেয়ার অবস্থা বসাও, যুগ্মভাবে ইলেকট্রন বসাও। স্ট্রং ফিল্ড থাকলে ইলেকট্রনগুলি পেয়ার অবস্থা থাকবে, পেয়ার থাকলে যুগ্ম বসাও। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 1 হলে মিউ ইজ ইকাল টু n ইন্টু n প্লাস 2, এটা আমরা জানি। তাহলে 1 প্লাস 2 তার মানে √3 1.732 এত বোর ম্যাগনেটন। তাহলে এই উত্তরটি আসবে 1.73। প্রদত্ত সংশ্লিষ্ট ডিটারজেন্টটিতে জল আকর্ষী অংশ দুটি চিহ্নিত করো। তাহলে দেখো যেটা পোলার হবে সেটা হবে জলাকর্ষী, অর্থাৎ এই কম্পাউন্ডটা অর্থাৎ লাস্টে যেটা রয়েছে OH গ্রুপ রয়েছে সেটা হচ্ছে জলাকর্ষী, বাকি অংশটা জলবিকর্ষী। তাহলে এইভাবেই চিহ্নিত করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।